মহারাজের স্মৃতি। স্বামী সত্যাত্মানন্দ। 1911 খ্রিস্টাব্দের দুর্গোৎসবের কিছু পরে বেলুড় মঠে গিয়েছিলাম। ঠাকুরের মন্দির প্রণাম করে স্বামীজির ঘরে দোতলায় গেলাম। তারপর মঠে ঘোরাঘুরি করে কলকাতায় ফিরব ভাবছি, এমন সময় দেখলাম স্বামীজির মন্দির সংলগ্ন বেলগাছ এবং প্রেমানন্দ স্মৃতি মন্দিরের মাঝে নারকেল গাছের সামনে রাস্তায় সেবক বিশ্বরঞ্জন মহারাজের সঙ্গে মহারাজ বেড়াচ্ছেন। আমি তার সামনে গিয়ে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেই তিনি আমার দিকে দৃষ্টিপাত করে বললেন, আচ্ছা, হবে হবে। তার এই কথা কয়টি এখনো আমার কানে বাজছে। তিনি আমার অন্তরের আবেদন জানতে পেরে আমাকে অব্যর্থ আকর্ষণে আমার উত্তরকালের গতিপথের ইঙ্গিত করলেন। কিছুক্ষণ পরে মহারাজের কথা কয়টিতে আশ্বস্ত ও শান্ত হয়ে গেট দিয়ে বের হয়ে কলকাতার পথে যাত্রা করলাম। তখন মঠের গেট ছিল ওটি, জিটি রোডের দিকের বড় গেট তখন ছিল না। ওই সময় কয়েকবার আমি মঠে গিয়েছি এবং দোতলায় গঙ্গার ধারের বারান্দায় স্বামীজির ঘরের কাছে মহারাজের ঘরের সামনের চেয়ারে বসা মহারাজের শ্রীচরণ দর্শন করেছি। মহারাজ তাঁর ঘরের দরজা বন্ধ করে সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে নিয়ে ধ্যান করতেন। সেই কারণে ঠিক ভোর 4টার সময় ঘণ্টা বাজানো হতো। আমি এক রাত্রি অনুমতি নিয়ে মঠে বাস করি এবং স্বামীজির ঘরের উত্তর দিকের বারান্দায় শয়ন করি, তাই বিষয়টি জানতে পারি। ঠাকুরের ও স্বামীজির জন্মোৎসবের সময় মহারাজকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে দেখেছি। 1912 খ্রিস্টাব্দের মার্চ মাসে মহারাজ স্বামী তুরীয়ানন্দ, স্বামী শিবানন্দ ও অন্যান্য সাধু ভক্তদের নিয়ে কনখল সেবাশ্রমে যান। এতদিন সেখানকার অন্যান্য সাধুরা সেবাশ্রমের সাধুদের কেবল রোগীর সেবক ও চিকিৎসক বলেই জানতেন। এখন মহারাজকে দেখে তাঁরা মুগ্ধ হলেন। তাঁদের আগেকার ভুল ভেঙে গেল। তাঁরা শ্রদ্ধা জানালেন এই মহাসাধক ও মহাপুরুষকে। হিমালয়ের পাদমূলে গিরিজাতনয়া সতীর কথা মহারাজের মনে পড়ল। তিনি ধ্যান ও নেত্রে দেখলেন দক্ষালয় কনখলে জগজ্জননী দশভুজা সিংহ বাহিনী রূপে আবির্ভূতা হয়েছেন। কলকাতা থেকে প্রতিমা আনিয়ে সেবাশ্রমে মহা সমারোহে দুর্গাপূজা হলো। পূজা মণ্ডপে দুর্গা প্রতিমার সামনে সন্ন্যাসী ও ভক্তগণ মহানন্দে পূজা দর্শন করে ধন্য হলেন। এই সময়ে হাসপাতালের পথে প্রশস্ত প্রাঙ্গণে উচ্চ ভিত্তির উপর সুবৃহৎ গৃহ নির্মিত হয়। কনখল সেবাশ্রমে পুরনো বেলগাছ ও কাঁঠাল গাছের বীজ মহারাজ অন্য স্থান থেকে আনিয়ে বপন করিয়েছিলেন। কনখল সেবাশ্রম থেকে এসে তিনি কাশীধামের সেবাশ্রমের অফিস বাড়িতে স্বামীজির মন্দিরের পশ্চিমে এবং বেলগাছের উত্তর দিকের কোণের ঘরে থাকতেন। পূজ্যপাদ বিজ্ঞানানন্দ মহারাজের সাগ্রহ আহ্বানে মহারাজ 1914 খ্রিস্টাব্দে প্রয়াগ ধামে গিয়েছিলেন। 1921 খ্রিস্টাব্দে স্বামীজির জন্মতিথির কিছুদিন পরে মহারাজ শেষবার কাশীধামে আগমন করেন। এবার তিনি অদ্বৈত আশ্রমে এসে অবস্থান করেন। দোতলায় একটি প্রশস্ত গৃহে থাকতেন। আমি ওই সময় এলাহাবাদ থেকে এসে কাশী সেবাশ্রমে কর্মীরূপে 2-3 মাস ছিলাম। প্রত্যহই আরতির পর তাঁর দর্শন লাভ করতাম। মহারাজ প্রত্যহ সেবকদের সঙ্গে প্রাতঃভ্রমণে বের হতেন। আমিও তাঁদের সঙ্গে যোগ দিতাম। মহারাজ গুরুদ্বার, থিওসফিক্যাল সোসাইটি প্রভৃতি স্থানে যেতেন এবং রথতলার চৌমাথা থেকে স্টেশনের দিকে উত্তরমুখ হয়ে দাউজির মন্দির পর্যন্ত গিয়ে রাস্তার উপরে পশ্চিম দিকের প্রথম গেটে দাঁড়িয়ে দাউজিকে প্রণাম করতেন। দাউজি অর্থাৎ শ্রী বলরাম। মহারাজ সেবার কাশীধামে 2-3 মাস ছিলেন। একদিন অদ্বৈত আশ্রমের মণ্ডপে স্বামী শুদ্ধানন্দ, স্বামী অম্বিকানন্দ ও অন্যান্য সাধুরা মহারাজ ও স্বামী শারদানন্দের সঙ্গে চক্রাকারে নৃত্য গীত করতে করতে কীর্তনানন্দে মেতে গিয়েছিলেন। সেবার ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে কাশীধামের বিশিষ্ট সন্ন্যাসীদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। মহারাজ স্বয়ং মণ্ডপের বারান্দায় ও জাম গাছের কাছে প্রাঙ্গণে উপবিষ্ট সাধুদের ভোজনের সময় পরিবেশকদের পরিচালনা করেছিলেন।
অন্নপূর্ণা পূজার সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে মহারাজ সকল সাধুদের সঙ্গে নিয়ে অন্নপূর্ণার নাট মন্দিরে কীর্তনাদি করে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। স্বামী শারদানন্দ এবং যোগিন মা, গোলাপ মা প্রভৃতি মহিলা ভক্তগণও সেদিন ছিলেন। সেবাশ্রমের অফিস বাড়ির দক্ষিণ বারান্দা, রাস্তা এবং বেলগাছের উত্তরে কতকটা স্থান জুড়ে বেঞ্চি ও চেয়ার সাজিয়ে ফটো তোলা হয়। মহারাজের যত ফটো আছে তার মধ্যে এই গ্রুপ ফটোখানি সবচেয়ে বড়। 1918 খ্রিস্টাব্দে মহারাজ তপস্যার অনুকূল স্থান ভুবনেশ্বর মঠ প্রতিষ্ঠা করেন। তিনি বলতেন, ভুবনেশ্বর শিবক্ষেত্র, গুপ্ত কাশী। বিজ্ঞানানন্দ মহারাজ 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বেলুর মঠে স্বামীজির মন্দিরের ওপরে ওঙ্কার মন্দির সম্পূর্ণ করবার জন্য প্রায় 3 মাস ছিলেন। এলাহাবাদ মঠ ও মিশনের বার্ষিক রিপোর্ট ছাপানোর আগে বিজ্ঞানানন্দ মহারাজকে দেখানো ও স্বাক্ষর করানোর জন্য আমি 1922 খ্রিস্টাব্দের জানুয়ারির প্রারম্ভে বেলুর মঠে গিয়েছিলাম। গঙ্গার ঘাটের ওপরে মঠ বাড়ির দোতলার বারান্দায় মহারাজ ও বিজ্ঞানানন্দ মহারাজ উভয়ে চেয়ারে উপবিষ্ট ছিলেন। বিজ্ঞানানন্দ মহারাজের হাতে রিপোর্টের পাণ্ডুলিপিটি ছিল। তিনি মহারাজকে তা দেখিয়ে বললেন, এই ছেলেটি আমার ওখানে থাকে, ওরই লেখা রিপোর্ট। মহারাজ বললেন, আমি জানি। আমি দুজনকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম। মহারাজকে এই আমার শেষ দেখা। প্রয়াগধামে মঠে বসে আমরা খবর পেলাম 1922 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল সোমবার রাত্রি 8:45 মহারাজ মহাসমাধি লাভ করেছেন। উদ্বোধন 97 বর্ষ, প্রথম সংখ্যা। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতি। স্বামী পরমেশ্বরানন্দ। সে প্রায় 65 বছর আগেকার কথা, যখন আমি বাড়ি ছেড়ে স্থায়ীভাবে জয়রামবাটি এবং কোয়ালপাড়া আশ্রমে থাকা আরম্ভ করি। প্রয়োজন মতো উভয় স্থানেই কাজ করতে হতো। সেই সময় থেকে মাঝে মাঝে কাজের প্রয়োজনে কলকাতা এবং বেলুর মঠে গিয়েছি। ওই সকল স্থানে থাকবার সময় এবং কখনো কখনো জয়রামবাটি থাকাকালীন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখ শ্রী শ্রী ঠাকুরের লীলা পার্ষদদের সঙ্গে দেখা করার এবং কথাবার্তা বলার সুযোগ হয়েছে। কিন্তু তখন বুঝতে পারিনি ওই সব কথাবার্তার কত গুরুত্ব রয়েছে, তাই সেসব কথা কিছু লিখেও রাখিনি। দীর্ঘকাল পরে এই বৃদ্ধ বয়সে তার কত কথা ভুলেও গিয়েছি। একবার কিছুদিন বিশ্রামের জন্য এবং মহারাজের পূত সঙ্গলাভের আশায় ভুবনেশ্বর মঠে যাই। শ্রী শ্রী মহারাজ সেই সময় ভুবনেশ্বর মঠে ছিলেন। মঠ বাড়ির একতলার নির্মাণ কার্য সমাপ্ত হয়েছে, দোতলায় ঠাকুরঘর ইত্যাদি নির্মিত হচ্ছে। মহারাজের নির্দেশ মতো স্বামী শঙ্করানন্দ নির্মাণ কার্যের তদারক করেন। মহারাজ সঙ্গীত পছন্দ করতেন। সন্ধ্যার পর বা অবসর সময়ে মঠে গান বাজনা হতো। তার মাঝে কথা প্রসঙ্গে মহারাজ নানা বিষয়ে উপদেশ দিতেন। একদিন জয়রামবাটির জায়গা জমি নিয়ে গন্ডগোল প্রসঙ্গে আমাকে বললেন, একটা কিছু ঘটলেই যেন সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন না নিয়ে তার গতি কোন দিকে কি হয় লক্ষ্য করে কাজ করবে। ওয়েট অ্যান্ড সি। যে সময়ের কথা বলছি সে সময়ে ওখানে হাট বাজারের অসুবিধা ছিল, জিনিসপত্র তেমন পাওয়া যেত না। কলকাতা থেকে একজন ভক্ত, বিপিনবাবু কি বিনোদবাবু নাম ঠিক মনে নেই, সপ্তাহে দুদিন এক ঝুড়ি ফল এবং এক ঝুড়ি তরকারি পাঠাতেন। কথা প্রসঙ্গে মহারাজ একদিন বলছিলেন, মঠে তেমন খিদে হয় না, কিন্তু সেখানে কত খাবার, আর এখানে খুব খিদে হয় কিন্তু উপযুক্ত খাবার পাওয়া যায় না। তিনি ওখানে গৌরীকুণ্ডের জল খেতেন। বিকালে অনেক সময় আশ্রমের মধ্যেই বেড়াতেন। মহারাজকে দেখে আমার মনে হতো তিনি যেন অন্যমনস্ক হয়ে রয়েছেন, একটা যেন ভাবে থাকতেন সবসময়। সেবারে প্রায় 1 মাস তাঁর পূত সঙ্গলাভের সৌভাগ্য আমার হয়েছিল।
একটানা এতদিন তার সঙ্গে থাকবার সুযোগ আর কখনো আমার হয়নি। 1916 খ্রিস্টাব্দে ঠাকুরের তিথি পূজার কিছু আগে শ্রী শ্রী মা তিনজনকে গৈরিক বস্ত্র দিয়ে বলেন বেলুড় মঠে মহারাজের কাছে বিরজা হোম করিয়ে সন্ন্যাস নাম নিতে। আমিও তখন তার কাছে গৈরিক বস্ত্র প্রার্থনা করি, কিন্তু শ্রী শ্রী মা আমাকে তখন তা দেননি। কিছুদিন পর এপ্রিল মাসের প্রথম দিকে শ্রী শ্রী মা কৃপা করে একদিন আমাকে হঠাৎই গেরুয়া বস্ত্র দিলেন। গেরুয়া বস্ত্র দানের পর শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করলেন। ওই সময় কেন জানি না একটা ভীষণ ভয় আমার শরীর মন জুড়ে বসল। মাকে সে কথা বললে তিনি বললেন, বাবা, কোনো ভয় নেই, শ্রী শ্রী ঠাকুর রক্ষা করবেন। তারপর বললেন, মঠে তাড়াতাড়ি রাখালের নিকট গিয়ে বিরজা হোম করে নাম নেবে। আমি বললাম, আপনি কৃপা করে সন্ন্যাস দিয়েছেন, এই যথেষ্ট। বিরজা হোম করে নাম নেওয়ার আর কি দরকার? শ্রী শ্রী মা উত্তরে বললেন, না গো, দরকার আছে, তোমাদের অনেক কাজ করতে হবে। সন্ন্যাস নেওয়ার কিছুদিন আগে মহারাজ কোয়ালপাড়া আশ্রমের প্রয়োজনে চাঁদা আদায়ের জন্য আমার নামে একখানা লেটার অফ অথরিটি দিয়েছিলেন। এর মেয়াদ ছিল 2 বছর, 1916 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। শ্রী শ্রী মায়ের কাছে সন্ন্যাস পেয়ে চাঁদা আদায়ের জন্য খড়গপুর যাই। সেখানে একদিন হঠাৎ একটা ড্রেনে পড়ে গিয়ে খুব আঘাত পাই। ক্রমে যন্ত্রণা বৃদ্ধি পাওয়ায় হাঁটা চলা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। তখন চাঁদা আদায়ের কাজ বন্ধ রেখে সেখান থেকে বেলুড় মঠে চলে আসি। সেদিন বিকালবেলা মহারাজ পুরনো মঠ বাড়ির পূর্ব দিকের মাঠে গঙ্গার দিকে মুখ করে একটা বেঞ্চির ওপর বসে তামাক খাচ্ছিলেন, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তার মন অন্য কোথাও রয়েছে। কাছে কৃষ্ণলাল মহারাজ অর্থাৎ স্বামী ধীরানন্দ ছিলেন। আমি প্রণাম করতে মহারাজ কুশল প্রশ্নাদি করলেন। একটু পরে সুযোগ বুঝে শ্রী শ্রী মায়ের নির্দেশিত বিরজা হোম এবং সন্ন্যাস নামের কথা তাকে বললাম। শুনেই কৃষ্ণলাল মহারাজ অসন্তুষ্ট হয়ে বললেন, এই তো সেদিন শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার দিন একবার সন্ন্যাস হয়ে গেল, এখন আবার এসব ঝঞ্ঝাট তোমার একার জন্য কি করে হবে? আমি উত্তরে বললাম, সন্ন্যাস হোক না হোক আমার আপত্তি নেই, শ্রী শ্রী মা বলেছিলেন তাই বলছি। মহারাজ এতক্ষণ চুপ করেছিলেন। পরে আমার দিকে চেয়ে বললেন, মায়ের বাড়ি গিয়ে শরৎ মহারাজের নিকট সন্ন্যাস নাও। আমি বললাম, শ্রী শ্রী মা আমাকে আপনার নিকট সন্ন্যাস নেওয়ার কথা বলেছেন, আমি শরৎ মহারাজের কাছে কেন সন্ন্যাস নেব? একটু চুপ করে থেকে মহারাজ বললেন, সুধীর বলরাম বাবুর বাড়িতে আছে, সেখানে গিয়ে তাকে একটা দিন স্থির করতে বলো, আর তাকে ওই দিন মঠে আসতে বলবে। উদ্বোধনে শরৎ মহারাজ রয়েছেন, তাকেও এ কথা জানাও এবং তাকেও ওই দিন মঠে আসতে বলবে। মহারাজের নির্দেশ মতো আমি সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দের কাছে যাই। তিনি দিন স্থির করে দিলেন। পরে উদ্বোধনে শরৎ মহারাজের কাছে যাই এবং সকল বিষয় বলি। তিনি কোনো আপত্তি করলেন না। সন্ন্যাসের 2-3 দিন আগে আমি শরৎ মহারাজের সঙ্গে মঠে ফিরে আসি। নির্দিষ্ট দিনে মহারাজ, স্বামী শারদানন্দ, স্বামী শুদ্ধানন্দ প্রমুখের উপস্থিতিতে পূজা, বিরজা হোম, আহুতি হতে হতে ভোর হয়ে গেল। মহারাজ আমাকে বললেন, তুমি এখন স্নান করে জল খাও গিয়ে, পরে আমার কাছে এসো, তোমার নাম দেবার জন্য একটু ভাবতে হবে। গঙ্গা স্নান করে জল খেয়ে শ্রী শ্রী মহারাজের কাছে গিয়ে তাঁকে সাষ্টাঙ্গ প্রণাম করলাম। তিনি সহাস্য বদনে বললেন, তোমার নাম পরমেশ্বরানন্দ, বলো কেমন নাম হয়েছে? আমি খুশি হয়ে বললাম, আপনি দিয়েছেন আর ভালো হবে না? খুব ভালো হয়েছে। সেখান থেকে বেরিয়ে এসেই আমতলায় স্বামী প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা। আমি সাষ্টাঙ্গ প্রণাম করতেই তিনি বললেন, যা বেটা, উদ্ধার হয়ে গেলি। শ্রী শ্রী মা এই সংবাদ শুনে খুব খুশি হয়েছিলেন।
অনেক বছর পর উৎকলবাসী জনৈক প্রবীণ জ্যোতিষী আমার কোষ্ঠী বিচার করে বলেছিলেন যে সন্ন্যাসের সময় আমার মৃত্যুযোগ ছিল। তখন বুঝলাম কেন মা সেদিন হঠাৎ আমাকে গেরুয়া বস্ত্র দিয়ে সন্ন্যাস দান করেছিলেন, কেনই বা তাড়াতাড়ি মহারাজের কাছে বিরজা হোম করিয়ে আনুষ্ঠানিক সন্ন্যাস ও যোগপট্ট নিতে আদেশ করেছিলেন। অপর এক সময় শ্রী শ্রী মহারাজ মঠ বাড়ির দোতলার পূর্ব দিকের বারান্দায় গঙ্গার দিকে মুখ করে বসে আছেন। আমি প্রণাম করে নিচে বসলাম। আরো কয়েকজন সাধু সেখানে বসেছিলেন। শ্রী শ্রী মহারাজ তাঁদের সাথে কথা বলছিলেন। সেই সময় মঠের ২-৩ জন সাধু ঋষিকেশ থেকে এসে উপস্থিত হলেন। মহারাজ তাঁদের উদ্দেশ্যে বললেন, যাদের তীব্র বৈরাগ্য এবং সাধন ভজনের খুব শক্তি নেই তাদের সেখানে না যাওয়াই ভালো। যারা ছত্রের খাবার জোগায় তারাই অর্ধেক সত্তা টেনে নেয়। শেষটায় সাধকের মনে কেবল আসতে থাকে কখন ছত্রের ঘণ্টা পড়বে, কবে ভান্ডারা হবে, কবে ধুতি কম্বল বিতরণ হবে। তার চেয়ে মঠে থেকে স্বামীজির প্রবর্তিত জনকল্যাণমূলক কাজ নিষ্কামভাবে করা অনেক ভালো। যখন জপ ধ্যান করার খুব ইচ্ছে হবে সেই সময় যে কদিন পারো সেখানে গিয়ে তপস্যা করবে। কথা প্রসঙ্গে মহারাজ একবার আমাকে বলেছিলেন, কামারপুকুরে আবলুস কাঠের গড়গড়ার নল পাওয়া যায়, আমার জন্য একটা আনতে পারিস? আমি বলেছিলাম, কেন পারবো না, আবার আসবার সময় নিয়ে আসব। পরের বার যখন মঠে যাই সঙ্গে 2টি গড়গড়ার নল নিয়ে গিয়েছিলাম। একটি ছবিতে মহারাজের গড়গড়ার নল মুখ সংলগ্ন দেখা যায়, তা ওই নলের একটি। আর একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন, যদি জয়রামবাটি যাই মেঠাই মুড়ি আর কড়াইয়ের ডাল খাওয়াবি তো? আমি বলেছিলাম, কেন খাওয়াবো না, এ তো সাধারণ জিনিস। কিন্তু দুঃখের বিষয়, স্থূল দেহে থাকতে তাঁর আর জয়রামবাটি আসা হয়নি। প্রতি বছর তাঁর শুভ আবির্ভাব তিথিতে জয়রামবাটির মাতৃমন্দিরে বিশেষ পূজাদির অনুষ্ঠান হয়। সেই সময় ওই কটি জিনিস বিশেষ যত্নের সঙ্গে প্রস্তুত করে ভোগ নিবেদন করা হয়। উদ্বোধন 93 বর্ষ 11 সংখ্যা।